আছে। তো আজকে আমরা শুধু প্রাকৃতিক পরিবেশের শর্টটা নিয়েই আলোচনা করব, ঠিক আছে? তো প্রাকৃতিক পরিবেশ শর্টটা নিয়ে আলোচনা করতে গেলে পশ্চিমবঙ্গের আমাদের ম্যাপ সম্পর্কে আগে ধারণা রাখতে হবে, ঠিক আছে? ম্যাপ সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আমরা এই যে সমস্ত শর্ট পশ্চিমবঙ্গের ট্রপিকের এখানে প্রায় 70 থেকে 80% শর্ট এখানেই আছে, ঠিক আছে? এই সমস্ত শর্টগুলো আমরা কভার করতে পারবো। তাহলে আমরা দেখে নিচ্ছি প্রথমে পশ্চিমবঙ্গের ম্যাপের স্ট্রাকচারটা। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী রাজ্য, প্রথমে আসছি আমরা পশ্চিমবঙ্গের সীমানায় রাজ্য কটা আছে আর দেশ কটা আছে এগুলো আমরা একটু গণে নেব। প্রথমে দেখো, নেপাল একটা দেশ, ভুটান একটা দেশ, বাংলাদেশ একটা দেশ। তাহলে আমরা কটা দেশ পেলাম এখানে? তিনটা। তাহলে পশ্চিমবঙ্গের সীমান্তে কতগুলো দেশ আছে? তিনটা। পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কটা আছে? তিনটা। এটা একটা শর্ট আসতে পারে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য তাহলে কটা আছে? 1, 2 ওড়িশা, 3 সিকিম, 4 1, 2, 3, 4 অসম, 5। এই 5টা রয়েছে আমাদের সীমান্তবর্তী রাজ্য। তাহলে আমরা সহজেই মনে রাখতে পারবো যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কটা? 3টা, আর রাজ্য কটা? 5টা। এবার আমাদের দেখতে হবে এই রাজ্যগুলো কী কী? ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, অসম। এই যে 5টা রাজ্য, এর মধ্যে সবচেয়ে বেশি সীমানা রয়েছে কোন রাজ্যটার সাথে? আমরা যদি দেখি তাহলে দেখো, ঝাড়খণ্ড রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের যে সীমানাটা সেটা সবচেয়ে বেশি রয়েছে। দেখো, সীমারেখার যে দৈর্ঘ্য সেটা সবচেয়ে বেশি কার সাথে আছে? ঝাড়খণ্ডের সাথে। এটা রাজ্যের দিক থেকে। তেমনি দেশের দিক থেকে সর্ববৃহৎ সীমানা আছে কার সাথে? বাংলাদেশের সাথে। তাহলে এখানে আমরা মূলত 4টা শর্ট পাইলাম। 1, প্রতিবেশী দেশ কটা? 2, প্রতিবেশী রাজ্য কটা? 3, কোন প্রতিবেশী দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে বেশি আছে? বাংলাদেশ। কোন প্রতিবেশী রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে বেশি আছে? ঝাড়খণ্ড। কমপ্লিট হলো। এবার যদি আমরা ম্যাপটাকে আরও ভালো করে দেখি তাহলে দেখতে পাবো 23.5° উত্তর। এটাকে আমরা কী বলি? ককরকান্তি রেখা। এটা কোন কোন জেলার উপর দিয়ে গেছে? একটা প্রশ্ন আসে অনেক সময়, অনেক স্কুলেই ইউনিট টেস্টে কোয়েশ্চেনটা দেয় যে এর মধ্যে কোনটি ককরকান্তি সীমানার মধ্যে দিয়ে যায়নি বা ক্রস করেনি, বা এর মধ্যে কোনগুলো গেছে, ঠিক আছে? দেখেন একটুকু দেখো, পুরুলিয়া যাচ্ছে, বাঁকুড়াও যাচ্ছে, বর্ধমান যাচ্ছে, নদিয়া যাচ্ছে। তাহলে কটা রাজ্য, কটা জেলা গেছে? 4টা জেলা গেছে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া। এই 4টা জেলা ককরকান্তি রেখা, এই 4টা জেলার উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে? এটা হলো। নেক্সট আমরা যে জায়গাটা আসবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা। জেলার সংখ্যা এখানে গুনলে পাওয়া যাবে কটা? পশ্চিমবঙ্গের জেলা আছে 23টা, ঠিক আছে? কতগুলো জেলা আছে? 23টা। তাহলে আমরা এখানে দেখো একের পর এক দেখছি। পশ্চিমবঙ্গের জেলা আছে কটা? 23টা। পশ্চিম প্রতিবেশী রাজ্য কটা? 5টা। পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ আছে কটা? 3টা। তারপরে আমরা পেলাম, দেখো এবার কি পাবো আমরা, একের পরে দেখবো। পশ্চিমবঙ্গের যে জেলাটা সবচেয়ে বেশি মানে বড় আর কি, বৃহত্তম, সেই জেলাটার নাম কি? দেখো তোমাদের লেখা যায় এখানে দক্ষিণ 24 পরগনা। দেখো ম্যাপ দেখেই বুঝতে পারবে এই জেলাটা হচ্ছে সবচেয়ে বড়। সুন্দরবনের মধ্যেই পড়ছে। আলিপুর খুব বিখ্যাত জায়গা, জানো? আবহাওয়া অফিস রয়েছে আমাদের। সে আবহাওয়া অফিস কোথায় রয়েছে? দক্ষিণ 24 পরগনায়। দেখতে পাচ্ছ? তাহলে দক্ষিণ 24 পরগনা হচ্ছে সবচেয়ে বড় জেলা, এবং এই জেলার মধ্যে একটা জায়গা রয়েছে যার নাম আলিপুর। সেখানে রয়েছে আমাদের আবহাওয়া অফিস, ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা পাইলাম কি? দক্ষিণ 24 পরগনা। সবচেয়ে ছোট জেলা দেখো তার সাইডে লেগে আছে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট পাশাপাশি। সবচেয়ে ছোটকে কলকাতা। তাহলে সবচেয়ে বড় জেলা পেলাম কি? দক্ষিণ 24 পরগনা। সবচেয়ে ছোট জেলা পেলাম কি? কলকাতা। হয়ে গেল। তাহলে আমরা একের পর এক আবার রিকল করি। তাহলে কটা প্রতিবেশী দেশ রয়েছে? 3টা। কটা প্রতিবেশী রাজ্য রয়েছে? 5টা। প্রতিবেশী দেশের মধ্যে কতগুলা কোন প্রতিবেশী দেশের সাথে সবচেয়ে বেশি সীমা রয়েছে? বাংলাদেশ। কোন প্রতিবেশী রাজ্যের সাথে সবচেয়ে বেশি সীমা রয়েছে? ঝাড়খণ্ড, ঠিক আছে?
কতগুলো জেলা আছে? 23টা। কোন কোন জেলার মধ্য দিয়ে কবরকান্দি রেখা গেছে? পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া। তারপরে আমরা দেখলাম যে সবচেয়ে বড় জেলাকে দক্ষিণ চব্বিশ পরগনা। এই দক্ষিণ চব্বিশ পরগনা কে রয়েছে? আলিপুর। এই আলিপুরে কী রয়েছে? ভারতের আবহাওয়া পশ্চিমবঙ্গের আমাদের আবহাওয়া অফিস রয়েছে কোথায়? এই আলিপুরে। আচ্ছা, তারপর আমরা যাচ্ছি ঘূর্ণিঝড় প্রবণ জেলা। দেখো ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি কোথায় হবে? সামুদ্রিক জায়গাগুলোতে ঘূর্ণিঝড় বেশি হয়। দেখো এই যে পূর্ব মেদিনীপুর, এইটা হচ্ছে সবচেয়ে ঘূর্ণিঝড় প্রবণ জেলা। এই জায়গায় সবচেয়ে বেশি কী হয়? ঘূর্ণিঝড় হয়। তারপর আমরা চলে যাব একবার ছোটো ক্ষুদ্রতম জেলা, এখানে বললাম কলকাতা। এবার একটু ভালো করে দেখো, খুব ভালো করে বুঝবে এই জায়গাটাতে। পশ্চিমবঙ্গের আমরা জানি যে উষ্ণতম স্থান, শীতলতম স্থান, এই জায়গাগুলো নিয়ে আমাদের প্রশ্ন আসে। শুষ্কতম স্থান, বেশি বৃষ্টিপাত হয়, কম বৃষ্টিপাত, এইসব জায়গাগুলো নিয়ে আমাদের পড়তে হবে একেবারে। দেখো তার আগে বলে দিই, পশ্চিমবঙ্গের সবচেয়ে নতুন জেলা, এটা মনে রাখবে, পশ্চিম বর্ধমান। সবচেয়ে নতুন জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিমবঙ্গ ভারতের সবচেয়ে, বলে দিচ্ছি, ক্ষেত্রফলের দিক থেকে যদি দেখি সব রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 14তম। যদি আমরা দেখি যে ভারতের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রফলের দিক থেকে কততম আছে? 14তম আছে। ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম সেই জায়গায় ফিরে যাই, যে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা এবং উষ্ণতম জেলা। উষ্ণতম জেলা তোমরা অনেকেই জানো, এটা জেনারেল নলেজ। উষ্ণতম জেলা কি? পুরুলিয়া। এই দেখতে পাচ্ছ পুরুলিয়া, এই হচ্ছে আমাদের কি? উষ্ণতম জেলা। এই পুরুলিয়া জায়গার, এই জেলাটার মধ্যে একটা স্থান রয়েছে যার নাম হচ্ছে তোরাং। কী নাম? তোরাং। মনে রাখবে নামটা, তোরাং। এই যে দেখো এখানে নাম লেখাই আছে, পুরুলিয়া জেলা শুষ্কতম জেলাকে তোরাং। এই তোরাং হচ্ছে কি? সবচেয়ে উষ্ণতম স্থান। বাট উষ্ণতম জেলা যদি বলে তাহলে তোমরা কিন্তু কি লিখবে? পুরুলিয়া। তাহলে জেলা বললে পুরুলিয়া, স্থান বললে লিখবে তোরা। শুষ্কতম জেলা পুরুলিয়া হয়, কিন্তু শুষ্কতম স্থান যদি তোমাদের বলে তাহলে কিন্তু তোমাদেরকে লিখতে হবে বীরভূমের ময়ূরেশ্বর। এটা কিন্তু শুষ্কতম স্থান বোঝায়। ঠিক আছে। তারপরে আসছি আমরা, তারা পশ্চিমবঙ্গের উষ্ণতম জেলাকে পুরুলিয়া, উষ্ণতম স্থান কি? তোরাং। শুষ্কতম জেলা যদি বলি পুরুলিয়া হবে, আর শুষ্কতম স্থান যদি বলি তাহলে বীরভূমের ময়ূরেশ্বর। তেমনি আর্দ্রতম স্থান, আর্দ্রতম মানে কি? যেখানে আর্দ্রতা বেশি, অর্থাৎ জলীয় বাষ্প বেশি, অর্থাৎ কি? বৃষ্টিপাত বেশি, সেটা কোথায়? এই যে আলিপুরদুয়ার জেলা। এই আলিপুরদুয়ার জেলায় সবচেয়ে পশ্চিমবঙ্গে বেশি বৃষ্টিপাত হয়। এই আলিপুরদুয়ার জেলার একটা বিখ্যাত স্থান যেখানে বেশি বৃষ্টিপাত হয়, যার নাম হচ্ছে বক্সা ডুয়ার্স। দেখো এখানে দেওয়া আছে, যার নাম হচ্ছে কি? বক্সা ডুয়ার্স। এটাকে আমরা কি বলি? আর্দ্রতম স্থান। আর্দ্র মানে কি? সবচেয়ে বেশি জলীয় বাষ্প মানে কি? বৃষ্টিপাতযুক্ত স্থান বলা হয় একে, এই আলিপুরদুয়ারকে। তাহলে দেখো একের পর এক জায়গাগুলো আমরা পাচ্ছি। এই আলিপুরদুয়ার থেকে দেখো, আলিপুরদুয়ার থেকে ভুটানে যাওয়া যাবে। এই যে রাস্তাটা আছে, এখানে রয়েছে তরাই এবং ডুয়ার্স। তরাই আর ডুয়ার্স। এই ডুয়ার্স কথাটা একটু ভালো করে উচ্চারণ করো, তাহলে দেখো ডুয়ার্স কথাটা এসছে দুয়ার থেকে। দুয়ার, দুয়ার মানে কি? দুয়ার মানে হচ্ছে দরজা। দরজা দিয়ে আমরা কি করি? একটা জায়গা থেকে অন্য জায়গায় প্রবেশ করি। ঠিক তেমনি এই জায়গা থেকে আমরা কোথায় যেতে পারবো? ভুটানে যেতে পারবো। তাই এই ডুয়ার্সকে বলা হয় ভুটানের প্রবেশদ্বার। কি বলা হয় ডুয়ার্সকে? ভুটানের প্রবেশদ্বার। এটা মনে হবে। ঠিক তেমনি এখানে আরেকটা জায়গা আছে যার নাম হচ্ছে তরাই। কি নাম? তরাই। সেই তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে। এবার আমরা জানবো পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল সম্পর্কে আমাদেরকে জানতে গেলে দেখো, ম্যাপ ছাড়া কোনো জিনিস পড়তে যেও না, কারণ নিজেরাই অসুবিধার সম্মুখীন হবে। ঠিক আছে, ম্যাপটা দিয়ে দেখে দেখে পড়লে সব ভালো মনে থাকে, তাই ম্যাপ দেখে দেখে পড়বে। এই যে জায়গাটা দেখো, এই যে উত্তর, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিক। আমরা জানি যে ম্যাপের এই দিকটা উত্তর হয়, পূর্ব, যেটা পশ্চিম, যেটা দক্ষিণ। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, এই দিকের জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা। দেখো এটা হচ্ছে মালভূমি অঞ্চল, আর বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে সমভূমি। তাহলে পশ্চিমবঙ্গের নর্মাল ভূপ্রকৃতি তিনটা, একটা পার্বত্য যেটা পর্বত বলি আমরা, একটা মালভূমি, আর একটা কি বাকিটা সমভূমি। কারণ এখান থেকে অনেক নদী প্রবাহিত হয়েছে, তাই গঠিত হয়েছে কি? সমভূমি। তো এখান থেকে আমরা লং পড়েছি টিউশনে। ঠিক আছে, লং বোঝানো হয়ে গেছে, প্রত্যেকটা টপিকের লং ধরে ধরে বোঝানো হয়েছে, লাইন ধরে ধরে। ঠিক আছে, তো অতএব লং নিয়ে আমরা আলোচনা করছি নি আর, তাই শর্ট আমরা শুধু আলোচনা করছি এখন। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল, এই টপিক থেকে আমাদের কি কি শর্ট আছে? উত্তরের পার্বত্য অঞ্চল অর্থাৎ এই যে এরিয়াটা, এই যে জায়গাটাকে আমরা বলছি কি? উত্তরের পার্বত্য অঞ্চল।
তো এই উত্তরের পার্বত্য অঞ্চলে মাঝখান দিয়ে ধরে নাও যে এটা তিস্তা নদী, এই জায়গাতে তিস্তা নদী ধরে নাও বয়ে গেছে। তাহলে পশ্চিমবঙ্গের এই উত্তরের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা তিস্তা নদীর পূর্ব দিকের অঞ্চল, একটা তিস্তা নদীর পশ্চিম দিকের অঞ্চল। ঠিক আছে, দেখতে পেয়েছো এই জায়গাটা ধরে নিচ্ছে আবার উত্তর পার্বত্য অঞ্চল, এই জায়গাটা। ঠিক আছে, কারণ এখানে একটু তো বাড়া কমা হতেই পারে, আমি এখানে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে যে এই জায়গাটা উত্তর পার্বত্য অঞ্চল। তাহলে উত্তর পার্বত্য অঞ্চল দুটো ভাগে ভাগ করছে, একটা তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল, একটা তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল। যেটা পূর্ব দিকের পার্বত্য অঞ্চল সেটারই নাম হচ্ছে ডুয়ার্স, আর যেটা পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল তার নাম কি? তরাই। অর্থাৎ ওই বালি গঠিত একটা পলিবালি গঠিত ভূমিভাগ, হিমালয় পর্বতের পাদদেশে বলে তরাই কথাটা বলে, যে হিমালয় পর্বতের পাদদেশে বালি গঠিত অঞ্চলকে কি বলা হয়? তয়ার্স বলা হয়। অনেক ক্ষেত্রে ভাবরও আছে, অন্য ক্ষেত্রে। তো তোমরা এখানে তরাই কথাটা মনে রাখবে। তাহলে এবার কি একটু ভালো করে লক্ষ্য করো যে তাহলে দুটো অঞ্চল পাচ্ছে, একটা তিস্তা নদীর পূর্ব দিকের অঞ্চল, একটা তিস্তা নদীর পশ্চিম দিকের অঞ্চল। পূর্ব দিকের যে অঞ্চলটা পাচ্ছি তার নাম হচ্ছে ডুয়ার্স, পশ্চিম দিকে যে অঞ্চলটা পাচ্ছি তার নাম হচ্ছে তরাই। তরাই কথার অর্থ কি? স্যাঁতসেতে। তরাই কথার অর্থ কি? স্যাঁতসেতে। আর ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা বা প্রবেশদ্বার, যেটা যেটা আমরা বলেছিলাম বারবার যে এটা কিসের প্রবেশদ্বার? ভুটানের প্রবেশদ্বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট। ভুটানের প্রবেশদ্বার কি? ডুয়ার্স। তরাই নয় কিন্তু ডুয়ার্স। তরাই ডুয়ার্স কিন্তু আলাদা। ঠিক আছে, তরাই কি? স্যাঁতসেতে, যেটা তিস্তা নদীর পশ্চিম দিকের অঞ্চল, একটা তিস্তা নদীর পূর্ব দিকের অঞ্চল। বারবার বলছি যে তিস্তা নদী পুরো এলাকাটাকে পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, একটা পূর্ব দিক, একটা পশ্চিম দিক। ঠিক আছে, তাহলে পূর্ব দিকের অঞ্চলটাকে আমরা কী বলছি? ডুয়ার্স। অর্থাৎ এই সাইডটিকে আমরা কী বলছি? ডুয়ার্স। দেখো ভুটান এই সাইডে আছে, তাহলে ডুয়ার্স। ভুটানের প্রবেশদ্বার কোথায় হবে? এই সাইডটি হবে, তাহলে এটা হচ্ছে কি? ডুয়ার্স। আর বাকি দিকটা কি? তরাই। তরাই কথার অর্থ কি? স্যাঁতসেতে। ডুয়ার্স কথার অর্থ কি? দরজা বা প্রবেশদ্বার। কোথাকার দরজা? ভুটানের। তাহলে ভুটানের প্রবেশদ্বার ডুয়ার্স। আচ্ছা, এই এই যে ডুয়ার্স অঞ্চল, এটা আমরা অনেক লং পড়েছি, এটা নিয়ে বারবার আলোচনা করেছি, বারবার তোমাদের 10 বার ধরে এগুলো রিভিশন করেছি লংগুলোকে। ঠিক আছে, তাই এই জায়গাটার মধ্যে আমরা সর্বোচ্চ যে সিংহটা পাবো সেটার নাম হচ্ছে ঋষিলা। তাহলে তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য কোয়েশ্চেন আসতেই পারে যে তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চলটা সর্বোচ্চ সিংহ কি? ঋষিলা। কোন পর্বত রয়েছে? দূরবীনধারা। এটা উত্তরের পার্বত্য অঞ্চল সর্বোচ্চ সিংহ নয়, আমি বলেছি পূর্ব দিকটার সর্বোচ্চ সিংহ কি? ঋষিলা, যেটা রয়েছে কোন পর্বতে? দূরবীনধারা। আরেকটা দেখো যেটা তিস্তা নদীর পশ্চিম দিকে রয়েছে, যার নাম তোরাই। সেখানে রয়েছে কোন পর্বত? সিঙ্গালীলা, বিখ্যাত সিঙ্গালীলা। ঠিক আছে, এই সিঙ্গালীলা আমরা জানি যে এই সিঙ্গালী পর্বতে রয়েছে কি? সান্দাকফু, যেটা শীতলতম স্থান এবং পশ্চিমবঙ্গ সর্বোচ্চ শৃঙ্গ। তো কোশ্চেন আছে যে পশ্চিমবঙ্গ সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু। কোন পর্বতে আছে? সিঙ্গালীলা। তাহলে এই সান্দাকফু পর্বতটা কোথায় আবার আছে? সিঙ্গাইলা পর্বতে। সান্দাকফু সিংহটা কোথায় আছে? সিঙ্গাইলা পর্বতে। আর এই সান্দাকফু কি? পশ্চিমবঙ্গের একটা শীতলতম স্থান এবং সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গের সর্বশৃঙ্গ মানে শুধু উত্তর পার্বত্য অঞ্চল বা মানে কোনো মালভূমি অঞ্চল বা এরকম কিছু নয়, সমগ্র পশ্চিমবঙ্গের সর্বশৃঙ্গ কি? এই সান্দাকফু, যেটা রয়েছে কোথায়? পশ্চিমবঙ্গের সিঙ্গালীলা পর্বতে, যেটা রয়েছে তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল। তাহলে পূর্ব দিকের পার্বত্য অঞ্চল সর্বশৃঙ্গ কি? ঋষিলা। পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল সর্বশৃঙ্গ কি? সান্দাকফু। এই সান্দাকফু শুধু পশ্চিম দিকের নয়, শুধু সিঙ্গাইলা পর্বতের নয়, সমগ্র পশ্চিমবঙ্গের শীতলতম স্থান এবং সর্বোচ্চ শৃঙ্গ। বাস, ভূপ্রকৃতি পশ্চিম উত্তর পার্বত্য অঞ্চল সম্পর্কে ভূগোলে আমাদের এটা করলেই জাস্ট এনাফ শর্টের জন্য। এবার আসছি মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চল সম্পর্কে আমাদের ভূপ্রকৃতি সেরকম কিছু নয়। মালভূমি অঞ্চল বলতে আমাদেরকে এই জায়গাগুলো বোঝায় পুরুলিয়া জেলা, যেখানে পুরোটা পড়বে, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, এগুলো সব পশ্চিম মেদিনীপুর, এগুলো সামান্য কিছু অংশ নিয়ে পড়বে। এই জায়গাটা এরকম দেখো, এরকম জায়গায় সামান্য কিছু অংশ নিয়ে পড়বে। পুরুলিয়া জেলা পুরোটাই পড়বে। এটা হচ্ছে আমাদের কী অঞ্চল? বারবার বলছি, এটা হচ্ছে মালভূমি অঞ্চল। আর মালভূমি অঞ্চল যেটা উষ্ণতমকে পুরুলিয়া, সেই উষ্ণতম অঞ্চলে সবসময় ল্যাটেরাইট মাটি দেখা যায়, এটা কিন্তু মনে রাখবে একটু। তাহলে মালভূমি অঞ্চলের কিছু পাহাড় সম্পর্কে আমরা জানবো। 1, বেলপাহাড়ি। 2, শুশুনিয়া এগুলোর নাম প্রত্যেকে জানো, মহাভাগ্নে, অযোধ্যা। অযোধ্যা হচ্ছে, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? গোর্গাপুরী। অযোধ্যা পাহাড় কোথায় রয়েছে? পুরুলিয়া জেলায়। কোন জেলায় রয়েছে? পুরুলিয়া জেলায়। সর্বোচ্চ শৃঙ্গ কি? গোর্গাপুরু। এই গোর্গাপুরু
মালভূমি অঞ্চল, এই যে সমগ্র মালভূমি অঞ্চলে দেখতে পাচ্ছি এর সর্বোচ্চ শৃঙ্গকে এই গোরগাবুরু। এছাড়া রয়েছে মালভূমি অঞ্চলে বীরভূম, যার সর্বশৃঙ্গ, যার মধ্যে একটা উল্লেখযোগ্য শৃঙ্গ কি, উল্লেখযোগ্য পর্বত কি বলতে পারি, মা ভাগ্নে। বাঁকুড়া রয়েছে কি, শুশুনিয়া। ঝাড়গ্রামে রয়েছে কি, বেলপাহাড়ি। তাহলে এই চারটা পর্বত সম্পর্কে আমাদেরকে জানলেই হবে। বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের বেলপাহাড়ি, বাঁকুড়ার শুশুনিয়া, বীরভূমের মহাভাগ্নে, আর পুরুলিয়ার অযোধ্যা। আর অযোধ্যাটাই হচ্ছে সমগ্র মালভূমি অঞ্চলটার সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এবার আমরা আসছি পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে। সমভূমি অঞ্চলে সেরকম কিছু শর্ট আসেই না কোনো দিন, ঠিক আছে, কোনো দিন স্কুলেই আসে না সেরকমভাবে। তাও আমরা জানিয়ে রাখি যে কয়েকটা শব্দ সম্পর্কে, যেমন তাল আসে। এগুলো হচ্ছে তাল অ্যাকচুয়ালি জলাভূমি, মানে জল জমে আছে এরকম কিছু ভূমিতে আর কি। ঠিক আছে, যেটা দেখা যায় কোচবিহার এবং জলপাইগুড়ি। ঠিক আছে, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার নিচু যে জলাভূমি সেটাকে বলবে তাল। যদি বলে যে তাল কথার অর্থ কী, তাহলে বলবে নিচু জলাভূমি। এছাড়া বরেন্দ্রভূমি আছে, যেটা দক্ষিণ দিনাজপুর এবং মালদার যে পলিগঠিত জায়গা, সেই জায়গাটাকে আমরা বলি বরেন্দ্রভূমি। দিয়া রাখি মালদার পলিগঠিত একই, যে আমরা যে সমভূমি দেখতে পারবো। তাহলে বরেন্দ্রভূমি কি, দক্ষিণ দিনাজপুর মালদার পলিগঠিত সমভূমি। দেখো মালদা এখানেও আছে, দিয়ারাও আছে। তাহলে এগুলো একটু দেখে নেবে ভালো করে, এগুলো একটু মনে রাখবে, নাহলে অনেকেই ভুলে যায়। ঠিক আছে, টিচার্সদেরও অনেক সময় ভুল হয়ে যায় এগুলা, তো তোমরা একটু ভালো করে মনে রাখবে যেগুলো কীভাবে হচ্ছে। এবার আসছি সমভূমি আর একটা গুরুত্বপূর্ণ শট নিয়ে, যে পৃথিবীর বৃহত্তম সমভূমি, ভারতের বৃহত্তম সমভূমি যাই বলুক, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, এই দুটো নদী মিলে এই সমভূমিটাকে তৈরি করেছে। তাহলে সমভূমি পোর্শন থেকে আমরা কী পাচ্ছি, বৃহত্তম সমভূমি কি, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। তাল কি, নিচু জলাভূমি। কোথাকার, কোচবিহার এবং জলপাইগুড়ি। বরেন্দ্রভূমি কি, দক্ষিণ দিনাজপুর এবং মালদার যে পলিগঠিত জায়গা। দিয়ারা কি, মালদার পলিগঠিত অঞ্চলটাকে আমরা বলি দিয়ারা। ভূপ্রকৃতি শেষ হলে এবার আসছি আমরা নদ নদীতে। নদ নদী, নদ নদী পোর্শনে আমরা কী পাবো, দেখো আমরা সব অঞ্চলগুলোর একসাথে নদ নদী করে নিয়েছি। উত্তরে পার্বত্য অঞ্চল, সমভূমি অঞ্চল, সব মালভূমি অঞ্চল একসাথে নদী করে নিয়েছি। নাহলে অনেক বড় হয়ে যাবে, অনেক জটিল হয়ে যাবে বিষয়টা। অত জটিলতার কিছু নাই, কারণ তোমাদের স্কুলের ইউনিট টেস্ট নর্মাল এগুলো। ঠিক আছে, নর্মাল প্রশ্ন হবে এখানে, অত জটিলতার চিন্তার কিচ্ছু নাই। ঠিক আছে, প্রথম আছে দেখো কতটা নদীর নাম আগে মনে রাখতে হবে। তিস্তা, এটা উত্তরবঙ্গের। ভাগীরথী নদী, এটা সমভূমি অঞ্চলের, ভাগীরথী হুগলি। হলদি, এটা আমাদের মালভূমি অঞ্চল। রূপনারায়ণ, এটা আমাদের সমভূমি মালভূমি অঞ্চলের মধ্যে পড়বে। ময়ূরাক্ষী, দামোদর। ঠিক আছে, এই যে নদীগুলো আছে, সমগ্র নদীগুলো, এই সমগ্র নদী সম্পর্কে আমাদের কিছু শহর জানতে হয়। যেমন ধরো তিস্তা, তিস্তাকে আমরা ত্রাসের নদী বলি, প্রচুর বন্যা হয়। ঠিক আছে, ধ্বংস করতে সব কিছু ত্রাস সৃষ্টি করে। যেটা উৎপত্তি হয়েছে জেমু হিমবাহ থেকে, কোথা থেকে উৎপত্তি হয়েছে, জেমু। তো তিস্তা থেকে আমাদের প্রশ্ন কি আসতে পারে, যে কোথা থেকে উৎপত্তি হয়েছে, আর ত্রাসের নদী কাকে বলা হয়, বা উত্তরবঙ্গের প্রধান নদীটা কি। উত্তরবঙ্গের প্রধান নদী মনে রাখবে, এটা উত্তরবঙ্গের নদী, প্রধান নদী তিস্তা। তাহলে তিনটা শর্ট পেলাম তিস্তা থেকে। ত্রাসের নদী কাকে বলে, তিস্তা। কোথায় উৎপত্তি, জেমু হিমবাহ। উত্তরবঙ্গের প্রধান নদী কি, তিস্তা। তারপর চলে আসছি ভাগীরথী হুগলি। তোমরা জানো যে গঙ্গা নদীটারই একটা শাখা আছে ভাগীরথী হুগলি, যেটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। আর একটা শাখা বাংলাদেশে গেছে, যেটার নাম হচ্ছে পদ্মা। ঠিক আছে, তাহলে ভাগীরথী হুগলি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদী। এবার আসছি আমরা হলদি জেলাতে। ঠিক আছে, হলদি নদীতে। এখান থেকে তোমাদের এটার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার বলছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই তিনটা প্রশ্ন দেখে নিবে, যে হলদি নদী কোন দুটো নদীর মিলিত প্রবাহ, রূপনারায়ণ কোন দুটো নদীর মিলিত প্রবাহ, আর ময়ূরাক্ষী কোন দুটো নদীর মিলিত প্রবাহ। হলদি কংসাবতী কেলেঘাই, হলদি কংসাবতী কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি। দ্বারকেশ্বর শিলাবতী, দ্বারকেশ্বর শিলাবতী নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ। ময়ূরাক্ষী বক্রেশ্বর কোপাই, বক্রেশ্বর কোপাই। এটা গুলিয়ে ফেলো না, দ্বারকেশ্বর বক্রেশ্বর এটা আলাদা। দ্বারকেশ্বরের সাথে শিলাবতী, ময়ূরাক্ষী হচ্ছে বক্রেশ্বর কোপাই। ঠিক আছে, দামোদর, দামোদর সম্পর্কে আমাদের মনে রাখতে হবে, কোথায় উৎপন্ন হয়েছে, ঝাড়খণ্ডের খামারপাত পাহাড়। আমাদের রাজ্যে নয়, আমাদের সীমান্তবর্তী রাজ্য যার সাথে বেশি সীমানা রয়েছে, সেই ঝাড়খণ্ড রাজ্যের সাথে রাজ্যে উৎপন্ন হচ্ছে খামারপাত পাহাড় থেকে। এবং এটা বলে বাংলার দুঃখ, কারণ প্রচুর বন্যা হয়, প্রচুর ক্ষয়ক্ষতি করে, তার জন্য একে বলা হয় বাংলার দুঃখ। এছাড়া এই যে ময়ূরাক্ষী নদী, এটা কার কার মিলিত প্রবাহ সেটা ছাড়াও একটা মনে রাখতে হবে, যে তিলপাড়া ব্যারেজ, তিলপাড়া ব্যারেজ অবস্থিত কোন নদীতে, ময়ূরাক্ষী নদীতে। তাহলে আমরা আবার রিকল করে নিয়ে দেখে নিচ্ছি কী কী। তিস্তা, ভাগীরথী হুগলি,
হলদি, রূপনারায়ণ, ময়ূরাক্ষী। তিস্তা নদী কি জানবো? 3টা শট। উত্তরবঙ্গের প্রধান নদী কি? তিস্তা। তিস্তা নদীর উৎপত্তি কোথায়? জেম হিমবাহ। তিস্তা কি? উত্তরবঙ্গের প্রধান নদী। ভাগীরথী হুগলি এটা কি? গঙ্গার একটা শাখা, এটা পশ্চিমের উপর দিয়ে বয়ে গেছে, এটা পশ্চিমবঙ্গের প্রধান নদী। হলদি, কংসাবতী কেলেকাই নদীর মিলিত প্রবাহ কি? হলদি। দ্বারকা শিলাবতী নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ। বক্ষেশ্বর কপালের মিলিত প্রবাহ ময়ূরাক্ষী। এটা ভালো করে মনে রাখবে। ময়ূরাক্ষী নদীর উপরে কি রয়েছে? তিলপাড়া ব্যারাজ রয়েছে। এর এক একটা পরিকল্পনা, অধিভুক্ত পরিকল্পনা, ক্লাস 10-এ তোমরা এগুলো নিয়ে পড়বে। দামোদর কি? বাংলার দুঃখ এবং ঝাড়খণ্ডের খামারপথ পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। বাস, নদ নদী এখানে কমপ্লিট হলো। এবার আসছি আমরা পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ে। এটা ভারতের জলবায়ু নয়, এটা পশ্চিমবঙ্গের জলবায়ু, খুবই সীমিত। ঠিক আছে, এখানে আমরা জানতে হবে পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির। মৌসুমী প্রকৃতির, জানো, মৌসুমী বায়ু। এই 3টি শর্ট একটু ভালো করে মনে রাখবে, তাহলেই যথেষ্ট। পশ্চিমবঙ্গের জলবায়ু থেকে কালবৈশাখী কোন সময় হয়? বৈশাখ মাসে হয়। আর কোন কাল হবে? অবভিয়াসলি গ্রীষ্মকাল। আর একটু মনে রাখবে যে এই সময়টাতে ইংলিশে কোন সময়টা পড়ছে, এটা তোমরা জানো, পারবে, চেষ্টা করলে পরীক্ষার হলে বসেই পারবে যে গ্রীষ্মকাল ইংরেজি কোন মাসে পড়ছে। পশ্চিমী ঝামেলা, ঝামেলা মানে কি? যে অসময়ে কেউ আইলেই সেটাকে আমরা ঝামেলা বলি। ঠিক যেরকম কাল চলছে কি? শীতকাল। শীতকালে এমনিতেই ঠান্ডা, তার উপর যদি আবার পশ্চিমী ঝামেলা হয়, অর্থাৎ বৃষ্টিপাত হয়, তাহলে কি প্রচণ্ড শীত হবে, সেটা একটা ঝামেলা সৃষ্টি করবে। পশ্চিম দিক থেকে ভূমধ্যসাগর থেকে আসে, পশ্চিম দিক থেকে আসে বলে এর নাম পশ্চিমী ঝামেলা। তাহলে পশ্চিম দিক থেকে আসে কী তৈরি করছে? শীতকালে এসে ঠান্ডা ওয়েদারের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করছে, যার জন্য এর নাম কি? পশ্চিমী ঝঞ্ঝা বা ঝামেলা। আশ্বিনের ঝড়, নাম শুনে বুঝতে পারছো, দুর্গাপুজোর সময় অনেক সময় পূজা দেখতে তোমাদের অসুবিধা হয়। তার কারণ কি? তখন ঘূর্ণিঝড় অনেক সময় তৈরি হয়, যেটাকে আমরা কি বলি? আশ্বিনের ঝড়। দুর্গাপূজা হয় শরৎকালে, মনে রাখবে। তাহলে পশ্চিমবঙ্গে কোন বায়ু দেখা যায়? মৌসুমী। পশ্চিমবঙ্গে বিখ্যাত 3টা জিনিস কি? কালবৈশাখী। কখন হয়? বৈশাখে। কালবৈশাখীর অপর নামটা একটু মনে রাখবে, নর ওয়েস্টার। নর মানে কি? নর্থ মানে উত্তর, ওয়েস্টার মানে কি? পশ্চিম। উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে এর নাম হচ্ছে নর ওয়েস্টার। কখন হয়? গ্রীষ্মকালে। কোন মাসে হয়? বৈশাখ মাসে। পশ্চিম ঝামেলা কখন হয়? শীতকালে। আশ্বিনের ঝড় কখন হয়? শরৎকালে। এবার আসছি মাটি সম্পর্কে, লাস্ট পার্ট। মাটি, পশ্চিমবঙ্গের মাটি বিভিন্ন আছে। একটা পলি মাটি বিখ্যাত, এটা সবচেয়ে বেশি দেখা যায় পশ্চিমবঙ্গে, সবচেয়ে চাষবাস ভালো হয়, উর্বর মাটি। ঠিক আছে, তোমরা জানো এগুলা। পশ্চিমবঙ্গের মাটিকে 2 ভাগে ভাগ করা যায়, এটা আগেও ছিল ক্লাস 7-এ। খাদার, ভাঙ্গর। ভাঙ্গর দেখো প্রাচীন জিনিস ভাঙিয়ে যায়, এটা আগেও ছিল ক্লাস 7-এ। খাদার, ভাঙ্গর। ভাঙ্গর দেখো প্রাচীন জিনিস ভাঙিয়ে যায়, তাই এটা মনে রাখো, পুরনো জিনিস ভাঙিয়ে গেছে, তাই ভাঙ্গর। প্রাচীন, ভাঙ্গর পরিমাণ মাটি, যেটা অনুর্বর হবে, কারণ প্রাচীন। আর নতুন যে নতুন নতুন পলি তৈরি করছে সে উর্বর হবে, তাই নবীন কি? খাদান। নতুন নতুন অনেক খাদান খুলছে, বালি খাদান, এখান থেকে মনে রাখতে পারো যে নবীন পলিমাটি কি? খাদান। এবার আসছি আমরা পলিমাটি আরেকটা ভাগ, উপকূলী। উপকূলী মানে কি? সমুদ্র উপকূল, যেটা মাটি অবভিয়াসলি লবণাক্ত হবে, কারণ জোয়ারের জল সবসময় ঢুকছে, আর সমুদ্রের জল মানে লবণাক্ত। কোথায় দেখা যাবে? সুন্দরবনে। তারপর আসছি আমরা পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলে মাটির অপর নাম কি? পর্জল। হিউমাস থাকে, অনেক জৈব পদার্থ, তোমরা আবহবিকারে পড়েছো হিউমাস বিষয়টা। ঠিক আছে, তাহলে পার্বত্য অঞ্চলে কী দেখা যায়? পর্জল মাটি। কী থাকে বেশি? হিউমাস, অর্থাৎ জৈব পদার্থ। লাস্ট পার্ট, ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটির স্থানীয় নাম হচ্ছে মোরাম। কি নাম? মোরাম, যেটাকে আমরা মুরাম বলি না, রাস্তায় লাল লাল রাস্তায় দেওয়া হয়, সেটাকে আমরা বলি মুরাম। এই মোরাম কথাটা কর মাটির স্থানীয় নাম ল্যাটেরাইট মাটি। এর ল্যাটার কথার অর্থ কি? ইট। এটা দেখা যায় মালভূমি অঞ্চলে, আগেই বলেছি মালভূমি অঞ্চলে উষ্ণ জলবায়ু দেখা যায় কি? ল্যাটেরাইট মাটি। এই ল্যাটেরাইট মাটিতে কোন ক্ষয় দেখা যায়? শর্ট প্রশ্ন আসতেই পারে, ক্ষয়। আর এই মাটিতে লোহার পরিমাণ বেশি, বিশেষ করে লোহার অক্সাইডের পরিমাণ বেশি থাকে, তাই এটার রং লাল হয়। ঠিক আছে, একবার রিকল করে নিচ্ছি আমরা। তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা, ক্ষুদ্রতম জেলা, আমি শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি, দেখো এখান থেকে মিলিয়ে নাও। পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ কতটা জেলা আছে? 23টা। প্রতি রাজ্য কটা? 5টা। পশ্চিমবঙ্গের সীমানা, ভারতের মধ্যে কোন রাজ্যের সীমানা বেশি আছে? দেশের মধ্যে দ্বিতীয়, পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয় স্থান। আচ্ছা, পশ্চিমবঙ্গের 9তম জেলা পশ্চিম বর্ধমান। ক্ষেত্রফল দিক থেকে পশ্চিম স্থান 14। কটা দেশ আছে প্রতিবেশী? 3টা। সবচেয়ে বেশি সীমানা আছে রয়েছে বাংলাদেশ, আর রাজ্যের দিক থেকে ঝাড়খণ্ড। জনসংখ্যা বেশি বা বৃহত্তম জেলা যদি আমরা বলি বৃহত্তম, তাই কি? দক্ষিণ 24 পরগনা। জনসংখ্যা বেশি, আমাদের জনসংখ্যা পাঠ আমাদের দরকার নাই, এই পাঠটা অর্থনৈতিক পাঠ। বৃহত্তম জেলাকে দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, নতুন দ্বীপকে পূর্বাশা। সাগর দ্বীপ কি? সবচেয়ে বড়। সান্দাকফ কি? শীতলতম স্থান, পশ্চিম সর্বোচ্চ শৃঙ্গ।
আচ্ছা, পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস রয়েছে কোথায়? আলিপুরে। এটা কোথায় অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনা। দেখো এখান থেকে তীর টেনে লেখা হয়েছে, ঠিক আছে? তোমরা পারো তো স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? আমি লাস্টে বলে দেবো, ঠিক আছে? বীরভূমের ময়ূরেশ্বর কি শুষ্কতম স্থান, কিন্তু শুষ্কতম জেলা যদি বলে তাহলে অবশ্যই পুরুলিয়া জেলা লিখবে। শুষ্কতম উষ্ণতম জেলা এবং উষ্ণতম স্থান কি? তোরাং। আচ্ছা, এবার আসছি আমরা আলিপুর দুয়ারের বক্সা ডুয়ার্স। এটা কি আর্দ্রতম স্থান এবং কি বৃষ্টিপাতযুক্ত স্থান, এবং এখানটার যে জায়গাটা সেটা হচ্ছে ভুটানের প্রবেশ, ভুটানের দরজা বলা আছে। পার্বত্য অঞ্চল সম্পর্কে তো বলে দিলাম, তিস্তা নদী পূর্ব দিকের পার্বত্য অঞ্চল, পশ্চিম দিকের পার্বত্য, পূর্ব দিকের নাম কি? ডুয়ার্স, যেটাকে অর্থাৎ ওই দরজা বা প্রবেশদ্বার। কোথাকার প্রবেশদ্বার? ভুটানের প্রবেশদ্বার। সর্বশৃঙ্গ কি? দূরবীনধারা। সর্বশৃঙ্গ কি? ঋষিলা। দূরবীনধারা কি? এটা পর্বত। তিস্তা নদীর পশ্চিম দিকের অঞ্চলকে আমরা কি বলি? তরাই। তরাই কথার অর্থ কি? স্যাঁতসেঁতে। আচ্ছা, এখানে সর্বশৃঙ্গ কি? সিঙ্গালে পর্বতের সান্তাকোপ। এই সান্তাকোপ হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বশৃঙ্গ এবং শীতলতম স্থান। মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে আমরা জানবো। বেলপাহাড়ি পাহাড়, শুশুনিয়া, মহাভাগিনী, অযোধ্যা। অযোধ্যা জানো পুরুলিয়া জেলায় অনেকেই ঘুরতে গেছো। শুশুনিয়া অনেকে ঘুরতে গেছো, বাঁকুড়া। বেলপাহাড়িও ঘুরতে গেছো, ঝাড়গ্রাম। মহাভাগিনীও ঘুরতে গেছো, বীরভূম। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। আর এই অযোধ্যা পাহাড়ের সহজে কি? গোর্খাবুরু। এই গোর্খাবুরু কি? এই মালভূমি অঞ্চলটার সর্বোচ্চ শৃঙ্গ। মনে রাখবে, এই মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, সমভূমি অঞ্চল দেখে নেবে। সমভূমি, বৃহত্তম সমভূমি গঙ্গাবর্ত সমভূমি। তাল, বরেন্দ্রভূমি, দিয়ারা। তাল কি? নিচু জলাভূমি, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় দেখা যাচ্ছে। বরেন্দ্রভূমি কি? দক্ষিণ দিনাজপুর, মালদায় পরিগঠিত যে জায়গাটা সেটা বরেন্দ্রভূমি। দিয়ারা কি? মালদার পরিগঠিত জায়গা। পশ্চিমবঙ্গ নদী সম্পর্কে কী জানাবো? তিস্তা, দামোদর। অবশ্যই দুটোই দুঃখ, একটা বাংলার দুঃখ আর একটা ত্রাসের নদী, মানে ধ্বংস করে দেয়। এটা যে হিমবাহ থেকে উৎপন্ন, উত্তরবঙ্গের প্রধান নদী ত্রাসের নদী। ভাগীরথী হুগলি কি? গঙ্গার একটা শাখা, যেটা গঙ্গার প্রধান শাখা বলি, আর এটা পশ্চিমবঙ্গের প্রধান নদী। হলদি শুধু মিলিত প্রবাহ দেখলেই হবে, কংসাবতী কেলেঘাই। রূপনারায়ণ, দ্বারকেশ্বর, শিলাবতী মিলিত প্রবাহ। ময়ূরাক্ষী কি? বরকেশ্বর কোপায়ের মিলিত প্রবাহ কি? ময়ূরাক্ষী। তিলপাড়া ব্যারেজ রয়েছে কোথায়? ময়ূরাক্ষীতে। দামোদর বাংলার দুঃখ এবং ঝাড়খণ্ডের কামারপথ পাহাড় থেকে উৎপন্ন। তারপরে আসছে আমরা কি? জলবায়ুতে। জলবায়ু আমরা কি দেখবো? পশ্চিম জলবায়ু মৌসুমী প্রকৃতির হয়। পশ্চিম জলবায়ু হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোথায়? শীতকালে। কালবৈশাখী দেখা যায় বৈশাখ মাসে, অর্থাৎ গ্রীষ্মকালে। এর অপর নাম কি? নরওয়েস্টার। আশ্বিনের ঝড় দেখা যায়